আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো সবাই? তোমাদের নবম দশম শ্রেণীর বায়োলজির তৃতীয় অধ্যায় নিয়ে চলে আসলাম আজকে। সম্পূর্ণ ক্লাসে তোমাদের সাথে আলোচনা হবে কোষ বিভাজন ও অন্যান্য বিষয়গুলি নিয়ে। চলো শুরু করা যাক। কোষ বিভাজন বায়োলজি দ্বিতীয় অধ্যায়ে তোমরা কোষ সম্পর্কিত সকল বিষয়াবলী নিয়ে লেখাপড়া করেছো। সেখানে তোমরা জেনেছো নিউক্লিয়াস কি, ক্রোমোজোম কি, এগুলো কিভাবে কাজ করে, সাইটোপ্লাজম কি। আজকে তোমরা জানবে কোষ কিভাবে একটা কোষ থেকে বিভাজিত হয়ে অনেকগুলা কোষে রূপান্তরিত হয়। কোষ যদি বিভাজিত না হতো তাহলে কি হতো? এই যে তুমি, আমি, আমরা সবাই যখন মায়ের গর্ভ থেকে জন্মগ্রহণ করি, সেখান থেকে যে এইটুক মানুষ আমরা জন্মগ্রহণ করি এবং আজকে এত বড় হয়ে যাই, এটা আসলে কখনোই সম্ভব হতো না যদি কোষ বিভাজন না হতো। ছোট গাছ, একটা চারা গাছ, এটুকু গাছ কত বিশাল গাছে পরিণত হয়ে যায়। তো যদি কোষ বিভাজন না হতো তাহলে কিন্তু কখনোই এটা সম্ভব হতো না। কোষ বিভাজন, প্রথমেই তোমাদেরকে জানতে হবে কোষ বিভাজন কাকে বলে। যে প্রক্রিয়ায় জীবের বৃদ্ধি ও জননের উদ্দেশ্যে একটি কোষ একাধিক কোষে রূপান্তরিত হয়, সেই প্রক্রিয়াকে জীবের কোষ বিভাজন বলা হয়। তাহলে কোষ বিভাজন কাকে বলে এটা আমরা জানলাম। এবার আমরা জানবো কোষ বিভাজন কত প্রকার। তোমাদের বইতে কোষ বিভাজন 2 প্রকার বলা থাকলেও আলটিমেটলি কোষ বিভাজন কিন্তু 3 প্রকার, অ্যামাইটোসিস, মাইটোসিস, মিওসিস। তবে তোমাদের বইতে দেয়া আছে 2 প্রকার, তাহলে বাকি 1 প্রকার কি প্রয়োজন নেই? অবশ্যই প্রয়োজন আছে, কিন্তু তোমাদের বইতে তো দেওয়া নেই। তাহলে কি করবে? ওদেরকে ওটি আমাদের এই ক্লাসের মাধ্যমে দেখিয়ে দিচ্ছি। তবে হ্যাঁ, বইতে নাই জন্য এই আরেকটা প্রকার এটা যে পড়বে না তা কিন্তু নয়, ঠিক আছে? কোষ বিভাজন 3 প্রকার কি কি? অ্যামাইটোসিস, মাইটোসিস, মিওসিস। এই মাইটোসিস এবং মিওসিস তোমাদের বইতে দেয়া থাকলেও অ্যামাইটোসিস বেচারাকে তোমাদের বইতে রাখা নাই। কেন নাই আমি জানি না, তোমাদের বই যারা বানিয়েছেন তারা ভালো বলতে পারবেন। তবে কোষ বিভাজন কখনোই 2 প্রকার নয়, কোষ বিভাজন 3 প্রকার। তবে হ্যাঁ, অ্যামাইটোসিস এবং মাইটোসিসকে একটি প্রকারের মধ্যে প্রকাশ করা অনেক সময় হয়ে থাকে এবং তোমাদের বইতেও ওই বিষয়টি উল্লেখ করা আছে। ডাব্লিউ ফ্লেমিং 1882 সালে ট্রিটুরাস ম্যাকুলোসার কোষে কোষ বিভাজন প্রথম শনাক্ত করেন। তাহলে আমরা আজকের মেইন টপিকসে কোষ এবং ক্লাসিফিকেশন সম্পর্কে অলরেডি পড়ে ফেলেছি। এবার আমরা পড়বো অ্যামাইটোসিস, মাইটোসিস, মিওসিস। অ্যামাইটোসিস কি? যেই প্রক্রিয়ায় কোষ বিভাজন একটি নিউক্লিয়াস থেকে কোনো জটিল প্রক্রিয়া না যে স্বাভাবিক একটি প্রক্রিয়ার মধ্য দিয়ে 2টি কোষে রূপান্তরিত হয় এবং মাতৃকোষের অনুরূপ থাকে অপত্য কোষ, সেই কোষ বিভাজন প্রক্রিয়াকে বলা হয় অ্যামাইটোসিস কোষ বিভাজন। অ্যামাইটোসিস কোষ বিভাজনের আরেকটি নাম দ্বিবিভাজন। এই দ্বিবিভাজন কেন বলা হয়? কারণ অ্যামাইটোসিস কোষ বিভাজন প্রক্রিয়ায় মাতৃকোষ বিভাজিত হয়ে 2টি কোষে রূপান্তরিত হয় এবং তা মাতৃকোষের অনুরূপ থাকে, এজন্য অ্যামাইটোসিস কোষ বিভাজনকে দ্বিবিভাজন বলা হয়। এখানে তোমরা দেখতে পাচ্ছ একটি কোষ, এই কোষটি বিভাজিত হয়ে, দেখো এইটাকে আমরা বলতে পারি নিউক্লিয়াস এবং এইটা হচ্ছে সাইটোপ্লাজম এবং এই সম্পূর্ণটা হচ্ছে মাদার সেল। এই মাদার সেলটা দেখো প্রথমে কি হচ্ছে, ডাম্বেলের আকৃতি ধারণ করছে, ডাম্বেলের আকৃতি ধারণ করছে এবং সেই সাথে নিউক্লিয়াসটা 2 দিকে বিভাজিত হয়ে যাচ্ছে এবং এই বিভাজিত 2 দিকে যে ভাগ হয়ে যাচ্ছে, এই ভাগটা হতে হতে এবং ডাম্বেলের আকৃতিটা বাড়ছে এবং একটা পর্যায়ে যে কোষটা কি হচ্ছে, 2টা কোষে রূপান্তরিত হচ্ছে। এই প্রক্রিয়াটাই হচ্ছে অ্যামাইটোসিস কোষ বিভাজন প্রক্রিয়া। এবং অ্যামাইটোসিস কোষ বিভাজন প্রক্রিয়া সাধারণত ব্যাকটেরিয়া, নীলাভ সবুজ শৈবাল, ছত্রাক, ইস্ট এ ধরনের নিম্ন শ্রেণীর উদ্ভিদগুলোতে, নিম্ন শ্রেণীর জীবগুলোতে দেখতে পাওয়া যায়। তো ব্যাপারটা কেমন দেখো, ব্যাকটেরিয়া সাধারণত, থিঙ্ক অ্যাবাউট দিস ইজ আ ব্যাকটেরিয়া, ওকে? এই ব্যাকটেরিয়া কিন্তু সম্পূর্ণটাই একটা কোষ। ব্যাকটেরিয়া এই পুরোটাই কি, এটা পুরোটাই এই যে এই কোষ। তাহলে এই কোষটা যখন অ্যামাইটোসিস প্রক্রিয়ায় বিভাজিত হচ্ছে তখন ব্যাকটেরিয়া আলটিমেটলি কি হচ্ছে বলো? ব্যাকটেরিয়া আলটিমেটলি কি হচ্ছে? 2টি ব্যাকটেরিয়া পরিণত হচ্ছে, কারণ আমরা জানি একটি মাদার কোষ 2টি আপত্য কোষে পরিণত হচ্ছে। 2টি অপত্য কোষ। অপত্য শব্দের অর্থ কি? অপত্য শব্দের অর্থ শিশু, শিশু কোষ বা সন্তান। মাদার সেল, ইংরেজিতে অপত্য কোষকে বলা হয় ডটার সেল। তোমরা বলতে পারো সন সেল কেন নয়? কারণ এই ডটার সেলটাও আলটিমেটলি একটা সময় যে মাদার সেলে রূপান্তরিত হবে। তো যেহেতু মাদার সেলে রূপান্তরিত হবে এবং তার থেকে আবার পরবর্তীতে ডটার সেল আসবে, এই জন্য এটাকে সন সেল না বলে ডটার সেল বলা হয়।
ঠিক আছে, তো এইখানে জেন্ডার ডিসক্রিমিনেশন করার কোনো সুযোগ নেই। তো এই যে দুইটা অপত্য কোষের সৃষ্টি হলো, তার মানে দেখো এই যে নিম্ন শ্রেণীর উদ্ভিদ, এই নিম্ন শ্রেণীর জীবে মাদার সেল বিভাজিত হয়ে অ্যামাইটোসিস প্রক্রিয়ায় বিভাজিত হয়ে দুইটা যখন অপত্য কোষ সৃষ্টি করছে, আলটিমেটলি দুইটা নতুন জীবে পরিণত হচ্ছে। তার মানে এই অ্যামাইটোসিস প্রক্রিয়াটা জীবের বংশবৃদ্ধিতেও ভূমিকা রাখে। নিম্ন শ্রেণীর জীবে বংশবৃদ্ধিতে অ্যামাইটোসিস প্রক্রিয়া অবশ্যই ভূমিকা রাখে। তাহলে অ্যামাইটোসিস প্রক্রিয়া তোমাদের এটুকু জানলেই আপাতত এসএসসির জন্য এনাফ। বাকিটা তোমরা এইচএসসি পর্যায়ে যে কোষ বিভাজন নামে আরেকটি অধ্যায় আছে তোমাদের বায়োলজি ফার্স্ট পার্টে, সেখানে তোমরা অনেক বিস্তারিত জানতে পারবে। তো চলো এবারে আমরা পড়বো মাইটোসিস কোষ বিভাজন। মাইটোসিস কোষ বিভাজন কাকে বলে? দেখো, যেই প্রক্রিয়ায় বা যেই পদ্ধতিতে কোনো মাতৃকোষ বিভাজিত হয়ে সম আকৃতি ও সমগুণ সম্পন্ন এমন দুটি কোষের সৃষ্টি করে যা মাতৃকোষের অনুরূপ এবং ক্রোমোজোম সংখ্যা মাতৃকোষের অনুরূপ থাকে, তার সেই কোষ বিভাজন প্রক্রিয়াকে বলা হয় মাইটোসিস কোষ বিভাজন প্রক্রিয়া। কারণ বা এই সকল কারণের জন্য মাইটোসিস কোষ বিভাজনকে সমীকরণিক কোষ বিভাজন বলা হয়ে থাকে। এই প্রশ্নটা তোমাদের খ নাম্বারে অনেকবার আসতে দেখা গেছে, হয়তো তোমাদের পরীক্ষা চলে আসতে পারে। তো এটা খুবই গুরুত্বপূর্ণ, মাইটোসিস কোষ বিভাজনকে কেন সমীকরণিক কোষ বিভাজন বলা হয়। এর কারণ হচ্ছে মাইটোসিস কোষ বিভাজন প্রক্রিয়ায় মাদার সেল এবং ডটার সেল এই দুইয়ের মধ্যে কোনো বৈশিষ্ট্যের পার্থক্য খুঁজে পাওয়া যায় না। মাদার সেল এবং ডটার সেল একই বৈশিষ্ট্য সম্পন্ন হয়ে থাকে। এ কারণে মাইটোসিস কোষ বিভাজনকে সমীকরণিক কোষ বিভাজনও বলা হয়ে থাকে। মিওসিস কোষ বিভাজন, প্রথমে আমরা দেখে নেব মিওসিস কোষ বিভাজনের সংজ্ঞাটা কি। তোমাদের বইতে মিওসিস কোষ বিভাজনেরও প্রপার সংজ্ঞা দেওয়া নাই। এখন এটা কেন দেওয়া নাই এটা তো আমি বলতে পারবো না, এটা তোমরা যারা বই বানিয়েছেন তারাই ভালো বলতে পারবে। তো মিওসিস কোষ বিভাজনে যে জিনিসটা ইম্পর্টেন্ট সেটি হচ্ছে এটি কোথায় হয়। মনে রাখবে, মিওসিস কোষ বিভাজন হয় জনন কোষে। ঠিক আছে, মিওসিস কোষ বিভাজন কোথায় হয়? জনন কোষে। মিওসিস কোষ বিভাজন এটি এমন এক ধরনের কোষ বিভাজন প্রক্রিয়া যে প্রক্রিয়ায় মাতৃকোষ দুইবার বিভাজিত হয়ে অপত্য কোষের ক্রোমোজোম সংখ্যা মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যার অর্ধেক হয়। সেই প্রক্রিয়ার কোষ বিভাজনকেই বলা হয় মিওসিস কোষ বিভাজন প্রক্রিয়া। তাহলে ব্যাপারটা দেখো, এখানে মাতৃকোষ দুইবার বিভাজিত হবে এবং দুইবার বিভাজিত হওয়ার ফলেও ক্রোমোজোম সংখ্যা মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যার অর্ধেক হবে। তো এই যে ব্যাপারটা, ক্রোমোজোম সংখ্যা মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যার অর্ধেক হয়ে যাচ্ছে, এ কারণেই মিওসিস কোষ বিভাজনকে বলা হয়ে থাকে হ্রাসমূলক বিভাজন। এই হ্রাসমূলক বিভাজন কেন বলা হয়, মিওসিসকে কেন হ্রাসমূলক কোষ বিভাজন বলা হয়, এটা তোমাদের অনেকবার অনেক পরীক্ষায় খ নাম্বারে আসতে দেখা গেছে। সো এই জন্য এটাও তোমাদের জন্য খুব ইম্পর্টেন্ট, এটাকে অবশ্যই মাথায় রাখতে হবে। মাইটোসিস মিওসিসের সম্পূর্ণ প্রক্রিয়াটি বিস্তারিত আকারে দেখব। তো চলো শুরু করা যাক। মাইটোসিস কোষ বিভাজনের প্রকারভেদ। মাইটোসিস কোষ বিভাজন প্রধানত দুই প্রকার, ক্যারিওকাইনোসিস ও সাইটোকাইনোসিস। তবে এটাকে প্রকার না বলে ধাপ বলতে হবে, কারণ মাইটোসিস কোষ বিভাজন এটা ধারাবাহিক প্রক্রিয়া। ধারাবাহিক মানে কি, একটা ব্যাপার শুরু হবে এবং একই সিকুয়েন্সে একই সাইকেলে সম্পূর্ণ ব্যাপারটা ঘটবে, এটাই হচ্ছে ধারাবাহিক। অর্থাৎ তুমি ঢাকা থেকে চিটাগং যাবে, ঢাকা থেকে চিটাগং যেতে হলে তোমাকে মাঝখানে কুমিল্লায় যেতে হবে, এরপরে তুমি ধাপে ধাপে চিটাগং পৌঁছাবে। তো তুমি কখনোই ঢাকা থেকে চিটাগং যেতে গেলে প্রথমে রাজশাহী যাবে না। সো এই ব্যাপারটাই হচ্ছে ধারাবাহিক প্রক্রিয়া। তুমি ঢাকা থেকে চিটাগং যাওয়ার জন্য কুমিল্লা হয়ে এরপরে চিটাগং যাবে, এটা হচ্ছে ধারাবাহিক প্রক্রিয়া। তো মাইটোসিস কোষ বিভাজনটিও একটি ধারাবাহিক প্রক্রিয়া। এই ধারাবাহিক প্রক্রিয়ার প্রথমে যেটা আসবে সেটা হচ্ছে ইন্টারফেজ। ইন্টারফেজে কি হয় দেখো, তোমরা কম্পিউটার চালাও কিংবা ফোন চালাও, যে ফোনে তো হয়তো বা কম্পিউটারে তোমরা এখন আমার ক্লাসটি দেখছো, এই কম্পিউটার বা ফোনে যখন তোমরা ফেসবুক বা ইউটিউব যেটাতেই আমার এই ক্লাসটা দেখো না কেন, এটা যখন তুমি প্রথমে স্টার্ট করো, এটাতে যখন ইন্টার করতে যাও, তখন কিন্তু প্রথমে তোমার সামনেই এই যে ফেসবুক অথবা ইউটিউব তার একটা লোগো ভেসে ওঠে এবং এইটা কয়েক সেকেন্ড স্টে করার পর তারপরে তোমরা সেটার ভেতরে প্রবেশ করতে পারো। এই যে লোগো ভেসে ওঠার যে সময়টা, এটাকে বলা হয় কি, ওই যে ইন্টারফেস, এটাকে বলা হয় ওই সফটওয়্যারটার ইন্টারফেস বা ওই অ্যাপসটার ইন্টারফেস। তো ইন্টারফেস মানে কি, এখানে ইন্টারফেস দ্বারা কি বোঝাচ্ছে, এই যে কোষ বিভাজন শুরু হবে, মাইটোসিস কোষ বিভাজন শুরু হওয়ার পূর্বে একটা সময় থাকে, যে সময়টায় কোষ
নিজেকে বিভাজিত করার জন্য প্রস্তুত করে। এই প্রস্তুত হওয়ার যে সময়টা, এটাকে বলা হয় ইন্টারফেস। যেমন তোমার অ্যাপসটা স্টার্ট হওয়ার আগে একটু সময় নিয়েছিল, ওটাকে আমরা বলেছি ইন্টারফেস। ঠিক তেমনই ভাবে এখানে কোষ বিভাজন শুরু হওয়ার আগের যে সময়টা, এটাকে বলা হচ্ছে ইন্টারফেস। ঠিক আছে, ইন্টারফেসের পরে শুরু হবে ক্যারিওকাইনোসিস। ক্যারিওকাইনোসিস কি? ক্যারিয়ন থেকে এসেছে ক্যারিওকাইনোসিস, অর্থাৎ নিউক্লিয়াস এর বিভাজন। ক্যারিওকাইনোসিস বেসিক্যালি নিউক্লিয়াসের বিভাজনটাকে বোঝায়, অর্থাৎ মাইটোসিস প্রক্রিয়ায় যখন কোষ বিভাজিত হয় তখন প্রথমে নিউক্লিয়াসের বিভাজনটা সংঘটিত হয়। নিউক্লিয়াসের বিভাজন শেষ হয়ে গেলে এরপর সাইটোকাইনোসিস অর্থাৎ সাইটোপ্লাজমের বিভাজন সংঘটিত হয়। তো সাইটোকাইনোসিসের বিভাজন সংঘটিত হওয়ার আগে নিউক্লিয়াসের বিভাজন ঘটে থাকে, এবং এই নিউক্লিয়াসের বিভাজন 5টা পর্যায়ে ঘটে। এই 5টা পর্যায়ের প্রথম পর্যায়টিকে আমরা বলছি প্রোফেস। এর পরের পর্যায়টিকে আমরা বলছি প্রোমেটাফেস, মেটাফেস, অ্যানাফেস, টেলোফেস। যখন টেলোফেস শেষ হয়ে যাচ্ছে, এরপরে তোমাদের সাইটোকাইনোসিস শুরু হচ্ছে। তবে এখানেও তোমাদের বইতে সাইটোকাইনোসিস সম্পর্কে আলাদা করে বিস্তারিত কোনো কিছু লেখা নেই। কেমন একটা ব্যাপার? তার মানে কি সাইটোকাইনোসিস হয় না? এটা আবার শুরুতে লিখে দিয়েছে যে সাইটোকাইনোসিস হয়, কিন্তু সাইটোকাইনোসিস সম্পর্কে বিস্তারিত কোনো কিছু আলোচনা করেনি। তোমাদের বইতে টেলোফেজের মধ্যে সাইটোকাইনোসিসকে ইনক্লুড করে দেওয়া হয়েছে, কিন্তু এভাবে পড়লে কিন্তু বা এভাবে যখন তুমি লিখবে, এতে কিন্তু তোমার পটেনশিয়ালিটি কমে যাবে। তার মানে তোমাকে ওটাকে আলাদা করে লেখাটাই শিখতে হবে, যেটা আমরা ক্লাসে শিখবো ইনশাল্লাহ। প্রোফেস, প্রোমেটাফেস, মেটাফেস, অ্যানাফেস, টেলোফেস, এগুলোকে যেই শব্দে লেখা হয়েছে এটা হচ্ছে গ্রিক ভাষায় লেখা হয়েছে। এটা বাংলা যদি আমরা দাঁড় করাই, এই ফেজ মানে হচ্ছে দশা, প্রত্যেকটা ফেজেই দশা আসবে। আর প্রো শব্দের অর্থ পূর্ব, তার মানে প্রোফেস মানে পূর্ব দশা। প্রো মেটাফেস পূর্ব মধ্য দশা, মেটা শব্দের অর্থ মধ্য, আর ফেজ মানে তোমরা অলরেডি জেনে গেছো, তো পূর্ব মধ্য দশা। এরপরে মেটাফেজ, মেটা শব্দের অর্থ মধ্য জানো, ফেজ মানে দশা, মধ্য দশা। অ্যানাফেস, এই অ্যানা শব্দের অর্থ গতি, গতি দশা, এটাকে বলা হচ্ছে অ্যানাফেস। এবং টেলোফেস, এটা হচ্ছে শেষ দশা। তার মানে কিসের শেষ? ক্যারিওকাইনোসিসের শেষ। ক্যারিওকাইনোসিস শেষ হয়ে এই টেলোফেস থেকে বিভাজন কোথায় চলে যাবে? সাইটোকাইনোসিসে, অর্থাৎ সাইটোপ্লাজমের বিভাজনটা ওখানে ঘটবে। তো আমরা এবার প্রোফেস, প্রোমেটাফেস, মেটাফেস, অ্যানাফেস, টেলোফেস এন্ড দেন সাইটোকাইনোসিস, এই যে 6টা ধাপ, সম্পূর্ণ ধাপটা জুড়ে আমাদের মাইটোসিস, এটার বিস্তারিত দেখব। তো চলো দেখে নিই। মাইটোসিস কোষ বিভাজন। তোমরা ইতিমধ্যে জেনে গেছো মাইটোসিস কোষ বিভাজন প্রধানত 2 ধাপে হয়, ক্যারিওকাইনোসিস, সাইটোকাইনোসিস। আমরা এখানে ক্যারিওকাইনোসিসের যে 5টি ধাপ রয়েছে, সেই 5টি ধাপ দেখতে পাচ্ছি। 1 নম্বর ধাপটা তোমরা জেনেছো প্রোফেস। প্রোফেস, এরপর প্রোমেটাফেস, মেটাফেস, অ্যানাফেস, টেলোফেস। এগুলা যে কটা চিত্র তোমরা দেখতে পাচ্ছ, এগুলো সব উদ্ভিদ কোষের চিত্র। প্রাণী কোষের জন্য কিছুটা পার্থক্য আছে, সেটা আমি তোমাদেরকে ক্লাসে বলে দিচ্ছি। প্রোফেস, প্রোফেস কি ঘটে? দেখো, মাইটোসিস কোষ বিভাজনের একদম প্রথম ধাপটিই হচ্ছে প্রোফেস। এই প্রোফেসে আমরা জানি যে মাইটোসিসের ক্যারিওকাইনোসিস ধাপে কি ঘটে? নিউক্লিয়াসের বিভাজন ঘটে। আচ্ছা দেখো, একটা জিনিস যদি বিভাজিত হতে চায়, অর্থাৎ সেই জিনিসটা যদি ভাগে ভাগে অনেকগুলা খণ্ডে খণ্ডিত হবে, তাহলে ওই জিনিসটা যদি আমরা একটু বড় করে নিতে পারি, তাহলে ওটাকে খণ্ডন করাটা একটু সুবিধা হয় না? এক্স্যাক্টলি। তো এই প্রোফেস ধাপটাতেও বেসিক্যালি নিউক্লিয়াসটা আকারে বৃদ্ধি পায়। নিউক্লিয়াস, এই যে নিউক্লিয়াস তোমরা দেখতে পাচ্ছ, এইটাকে আমরা বলবো নিউক্লিয়াস। এই নিউক্লিয়াসটা আকারে বৃদ্ধি পাবে, এবং একই সাথে এখানে ক্রোমোজোমগুলো, এই যে ক্রোমোজোমগুলো সংকুচিত হয়ে খাটো ও মোটা হতে থাকে। এখানে এই ক্রোমোজোমগুলো, এগুলোকে আমরা বলতে পারি ক্রোমোজোম। এই ক্রোমোজোমগুলো এই ধাপে খাটো ও মোটা হতে থাকে, সংকুচিত হয়ে। অনেক আগে এই ধাপে ক্রোমোজোমের সংকুচিত ও খাটো হওয়ার জন্য দায়ী করা হতো পানি বিভাজনকে। তবে ইদানিংকালে বিজ্ঞানীরা আবিষ্কার করেছেন যে ক্রোমোজোমের সংকুচিত খাটো মোটা হওয়ার সাথে পানি বিভাজনের কোনো সম্পর্ক নেই। তো এইটা তোমাদের বইতে লেখা আছে। আগে আমরা যখন পড়তাম তখন পড়তাম পানি বিভাজনের কারণেই এটা হয়, তবে এখন ওই ব্যাপারটা সত্যি না বলে বিবেচিত হয়েছে। পরবর্তীতে তোমরা যখন বিজ্ঞানী হবে, তোমরা গবেষণা করে দেখাও যদি এটা অন্য কোনো কারণ থেকে থাকে বা সত্যিই পানি বিভাজন হয় কিনা, তখন আবার আমরা বৃদ্ধ হয়ে যে তখন তোমাদের মতো স্টুডেন্টদেরকে ওটাই পড়াবো। ওকে, তো এখন তোমরা এটাই পড়ো যে পানি বিভাজন হয় না,
এটা আগে মনে করা হতো, এখন আর এটাকে মানা হয় না যে পানি বিভাজন টিভাজন কিছু হয়। এখানে বেসিক্যালি দুইটা জিনিস তোমরা মাথায় রাখবা, নিউক্লিয়াস আকারে বৃদ্ধি পায় এবং ক্রোমোজোম সংকুচিত হয়ে খাটো ও মোটা হয়। এরপরে যেটা হয় প্রোমেটাফেজ। এই যে এই প্রোমেটাফেজ, এখানে তোমরা দেখতে পাচ্ছ দুই মেরু বিশিষ্ট স্পিন্ডল যন্ত্রের সৃষ্টি হয়। এই যে দুটো আছে, এইটা এবং এটাকে আমরা বলবো দুইটা মেরু। ম্যাপ সম্পর্কে তোমাদের যাতে ধারণা আছে, ম্যাপ অর্থাৎ তোমরা ম্যাপ চেনো, যে কোনো ম্যাপ, বাংলাদেশের ম্যাপ হতে পারে, পৃথিবীর ম্যাপ হতে পারে। ওই ম্যাপে, পৃথিবীর ম্যাপ চিন্তা করলে ভালো হয়। এই ম্যাপে তোমরা দেখবা উপরে এবং নিচে মেরু অঞ্চল আছে এবং সেই দুইটা মেরুতে বিভাজিত করে মেরু অঞ্চল আছে এবং এই দুইটা মেরুতে বিভাজিত করে ম্যাপটাকে বুঝায় দেওয়া আছে। সো আমাদের এই যে কোষ বিভাজন, এই কোষ বিভাজনেও মেরু ধরা হয়। এই অঞ্চল এবং এই দুইটা পয়েন্টকে মেরু ধরা হয় এবং এখানে স্পিন্ডল যন্ত্রের সৃষ্টি হয়। এই যে রেখাগুলো তোমরা দেখতে পাচ্ছ, এগুলোকে আমরা বলবো স্পিন্ডল যন্ত্র। ঠিক আছে, এখানে স্পিন্ডল যন্ত্রের সৃষ্টি হয় এবং লুপ্ত প্রায় নিউক্লিওলাস, এখানে নিউক্লিওলাসটা প্রায় হারিয়ে যাচ্ছে। এখানে নিউক্লিওলাস আছে, বাট এখানে নিউক্লিওলাস প্রায় হারিয়ে যাচ্ছে। লুপ্ত প্রায় শব্দটা তোমরা তোমাদের বইতে খুঁজে পাবে। এই লুপ্ত প্রায় শব্দের অর্থ হচ্ছে হারিয়ে যাচ্ছে, প্রায় বিলুপ্ত হয়ে যাচ্ছে এমন। তো নিউক্লিওলাসটা এখানে কি হয়, বিলুপ্ত হয়ে যাচ্ছে। ঠিক আছে, এবং স্পিন্ডল যন্ত্রের মাঝখানের অংশকে ইকুয়েটর বা বিষুবীয় অঞ্চল বলা হয়। এই যে মাঝামাঝি জায়গাটা, যেমন বাংলাদেশ পৃথিবীর কোন মেরুতে অবস্থিত, কমেন্টে জানাও দেখি। তোমাদের বিজিএস ক্লাস তোমরা কতটা মনোযোগ সহকারে করতেছো এবং সেখান থেকে তোমরা কতটুকু শিখতে পারলে। বাংলাদেশ কর্কট ক্রান্তি রেখা বাংলাদেশের ভেতর দিয়ে অতিক্রান্ত করেছে, রাইট? সো কর্কট ক্রান্তি রেখার নিচে আরেকটা রেখা আছে যেটাকে বলা হয় মূল মধ্যরেখা বা বিষুব রেখা। বাংলাদেশ উত্তর মেরুতে অবস্থিত। তো এই যে মাঝামাঝি জায়গাটা, দুইটা মেরুর মাঝখানের জায়গা, এটাকে বলা হয় বিষুব রেখা। ঠিক আছে, সো এই যে আমরা বলতেছি হচ্ছে স্পিন্ডল যন্ত্রের মাঝখান দিয়ে গিয়েছে ইকুয়েটর, ইংরেজিতে ইকুয়েটর, বাংলা বলা হয় বিষুব রেখা। এবং এখানে স্পিন্ডল যন্ত্র যে সৃষ্টি হচ্ছে, এটা কিসের দ্বারা সৃষ্টি হচ্ছে? তোমরা দ্বিতীয় অধ্যায়ে কোষ কঙ্কাল পড়েছো। কোষ কঙ্কালে মাইক্রোটিউবিউল দ্বারাই এই হচ্ছে স্পিন্ডল যন্ত্রগুলো সৃষ্টি হচ্ছে। ঠিক আছে, তো বিষুবীয় অঞ্চল কোনটাকে আমরা বললাম? এই যে রেখাটা তোমরা দেখতে পাচ্ছ, এটাকে বলা হচ্ছে বিষুবীয় অঞ্চল। এবং এখানে ক্রোমোজোমগুলো বিন্যস্ত হতে থাকে, অর্থাৎ সাজানো গোছানো, এখানে ওরা একত্রিত। এখানে দেখো প্রোফেজ এটা এলোমেলো বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আছে, বাট এখানে দেখো একটা শেপে চলে আসছে। এই জায়গাটা, এই জিনিসটা আমাদের ঘটে হচ্ছে প্রোমেটাফেজে। এরপরে আমরা যদি মেটাফেজে তাকাই, মেটাফেজে কি ঘটে? মেটাফেজে যখন আমরা আসবো, এখানে কিন্তু আমরা কোনো নিউক্লিওলাস দেখতে পাচ্ছি না, ওটা গায়েব হয়ে গেছে। এখানে লুপ্তপ্রায় ছিল, মানে হারিয়ে যাচ্ছিল, এখানে এসে সম্পূর্ণ হারিয়ে গিয়েছে। এবং এখানে এসে দেখো, এখানে যেটা হয়েছে, স্পিন্ডল যন্ত্রের বিষুবীয় অঞ্চলে অবস্থান করতেছে কি, ক্রোমোজোমগুলো বিষুবীয় অঞ্চলে অবস্থান করতেছে। এই যে চোখা অংশ দেখতে পাচ্ছ, এটা বেসিক্যালি বিষুবীয় অঞ্চল বুঝিয়েছে। এখানে যদি আমরা দেখাই, এটা হচ্ছে বিষুবীয় অঞ্চল এবং এই বিষুবীয় অঞ্চলে অলরেডি এরা কি করেছে, নিজের জায়গা নিয়ে নিয়েছে। অর্থাৎ তোমরা এটা মনে রাখতে পারো এইভাবে যে 2 নাম্বার, অর্থাৎ আমাদের হচ্ছে প্রোমেটাফেজে যেটা ঘটে, যেমন ক্রিকেট খেলায় একজন ব্যাটসম্যান যদি আউট হয়ে যায়, আরেকজন ব্যাটসম্যান নামার রেডি হতে থাকে। অর্থাৎ দেখো, আউট হয়েছে কিন্তু ধোনি, ইন্ডিয়ার ধোনি যাকে বলা হয় ডিআরএস, অর্থাৎ সে নাকি রিভিউ নিলে ওইটা কখনো মিস যায় না। তো মনে করো আম্পায়ার আউট দেয় নাই, কিন্তু ধোনি রিভিউ নিয়ে ফেলছে, ধোনি রিভিউ নিছে, তাইলে কি হবে? পরবর্তী ব্যাটসম্যান যে এই ব্যাটসম্যান আউট হইলে ব্যাটিং করতে নামবে, সে কি করবে? রেডি হতে থাকবে, প্যাট ট্যাট পড়তে থাকবে, কারণ সে জানে ধোনি রিভিউ নিছে, তার মানে তাকে এখন নামতে হবে, ওটা আউট হবেই। আর যদি দেরি করে নামে তাহলে কি হবে? আমাদের বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের মতো টাইম আউট নিয়ে ফেলবে, ও বেচারা মাঠে নামার আগেই আউট হয়ে যাবে। তাহলে এই জন্য কি হবে? সে রেডি হতে থাকবে যে না, এবার আমাকে ধোনি যেহেতু রিভিউ নিছে, আমাকে নামতেই হবে এবং নামে ব্যাটিং করতে হবে। সো এখানে আমাদের ক্রোমোজোম কি করে? সাকিব আল হাসানের ভয়ে রেডি হতে থাকে, সে বিষুবীয় অঞ্চলে আসতে থাকে। এবং যখন আলটিমেটলি আম্পায়ার, থার্ড আম্পায়ার যখন আউট লেখাটা দেখিয়ে দেয়, তখন কি হয়? তারা ব্যাটসম্যান এসে ব্যাটিং করার জন্য ক্রিজে দাঁড়িয়ে যায়। এই ঘটনাটা ঘটে হচ্ছে আমাদের মেটাফেজে। অলরাইট, এবার আমরা যাব
আচ্ছা, এখানে এরপর আরেকটা ব্যাপার ঘটে, সেটা হচ্ছে নিউক্লিয় লাস তো বিলুপ্ত হয়ে যায়, আমরা বললামই। এছাড়া নিউক্লিয়ার মেমব্রেন এটাও বিলুপ্ত হয়ে যায়। ঠিক আছে, নিউক্লিয়ার মেমব্রেন মানে কি, এই যে এখানে দেখতে পাচ্ছ আমাদের একটু হালকা করে দেয়া আছে, এটা হচ্ছে নিউক্লিয়ার মেমব্রেন। এখানে যেটা স্পষ্ট, এখানে সেটা হালকা, মানে এখানে ও কি হচ্ছে, ও হারিয়ে যাচ্ছে। এই যে ব্যাটসম্যান, আমরা যেটা বললাম যে ও আউট, আম্পায়ার ওকে আউট দেয় নাই, কিন্তু ধোনি রিভিউ নিয়ে ফেলছে। সো ও জানে যে ও আর এখানে ব্যাটিং করতে পারবে না, ওকে আউট আলটিমেটলি হতেই হবে। তো ও এখানে কি কি হচ্ছে, ও আস্তে আস্তে এগোচ্ছে প্যাভিলিয়নের দিকে। এখানে এসে ও আর ক্রিজে নাই, ও ক্রিজ থেকে উঠে গেছে, নতুন ব্যাটসম্যান চলে আসছে। অলরাইট, আই থিঙ্ক ইউ গাইজ গট ইট। এবার আমরা পড়বো অ্যানাফেজ। অ্যানাফেজের বাংলা আমরা একটু আগে দেখিয়েছিলাম কি, গতি দশা। গতি মানে কি, ব্যাটসম্যান তো এখানে নামছে, এখন বলার অত্যন্ত কঠিন বল করতেছে। তাহলে কঠিন করে যখন বল করতেছে বলার, ব্যাটসম্যান কি করবে, 4-6 মারতে পারতেছে না, ও ডিফেন্স করবে, এবং ডিফেন্স করে কি করবে, দৌড়ায় রান নেওয়ার চেষ্টা করবে। তো দৌড়ায় রান নিতে গেলে কি হবে, দুই ক্রিজে যখন দুইজন ব্যাটসম্যান দুই পাশে দাঁড়ায়, একজন যদি দৌড়ায় আর একজন দাঁড়ায় থাকে, তাহলে কি রান হবে, কি হবে, রান আউট হয়ে যাবে, তাই না? তার মানে দুইজনকে কি করতে হবে, বিপরীতমুখী দৌড়াইতে হবে। আমাদের এখানে ক্রোমোজোম গুলো, এই যে দেখো এখানে ক্রোমোজোম গুলো বিষুবীয় অঞ্চলে আছে, এবং দুইজন এখানে বিপরীতমুখী দৌড় লাগাইছে। ওরা কি করছে, বিপরীতের দিকে দৌড়ান শুরু করছে। এখানে এরা মাঝখান থেকে বিভাজিত হয়ে যায়, সেন্ট্রিওলটা মাঝখানে বিভাজিত হয়ে যায়, এবং হওয়ার পরে তারা দুইজন দুই দিকে দৌড়াইতে শুরু করে। এই কারণেই এটাকে বলা হয় গতি দশা। যেহেতু ক্রোমোজোম গুলো এখানে গতিপ্রাপ্ত হয়, তারা দুই দিকে ডিভাইডেড হতে থাকে, এই জন্য এটাকে বলা হয় কি, গতি দশা। ঠিক আছে, তার মানে এখানে কিভাবে মনে রাখবা, যে ব্যাটসম্যান দৌড়ায় রান নিচ্ছে। এরপরে যেটা হয়, এখানে কোন দিকে দৌড়াচ্ছে, একজন আর একজন ক্রিজের দিকে দৌড়াচ্ছে। ঠিক আছে, এখানে কি করতেছে, দুইজন দুই দিকে দৌড়াচ্ছে। ও দৌড়াচ্ছে ওর যেটা ব্যাটিং এন্ড, অর্থাৎ উপরের দিকে উত্তর মেরু, আমরা জানি উপরের অংশটাকে উত্তর মেরু বলে, নিচের অংশটাকে দক্ষিণ মেরু বলে। উপরের দিককার গুলো উপরের দিকে দৌড়াচ্ছে, এবং নিচের দিককার গুলো নিচের দিকে দৌড়াচ্ছে। এখানে তোমরা তোমাদের বইতে পাবা অগ্রগামী অনুগামী, বাপরে বাপ কি ধ্বংসাত্মক কথা, তাই না? অগ্রগামী অনুগামী, এত কঠিনের দরকার নাই। ঠিক আছে, অগ্রগামী মানে মনে রাখবা, অগ্র মানে কি, উপরে, অগ্রগামী মানে উপরের দিকে, অনু মানে নিচে, নিচের দিকে, দ্যাটস অল। ঠিক আছে, সো এইটাকে তোমরা ওই যে ওইভাবে মনে রাখবা, যে ব্যাটিং করার জন্য দৌড়ায় রান নিতে হয়। তোমরাও যারা ক্রিকেট খেলো, তোমরা এইভাবে দৌড়ায় রানটা নাও যখন দেখা যায় বলার অনেক ভালো বল করে। ওকে, এই ক্ষেত্রে তোমরা মনে রাখবা VL, একটা জিনিস মনে রাখবা, সেটা কি, VL, I এবং J, এই যে আকৃতি, এই চারটা আকৃতির আকার ধারণ করে এখানে ক্রোমোজোম গুলো, VLIJ। অলরাইট, তো ভি আকৃতির একটা নাম আছে, এটাকে বলা হয়, ভি আকৃতির নাম আছে, এটাকে বলা হয় মেটাসেন্ট্রিক। এরপরে এল আকৃতিটাকে বলা হয় সাব মেটাসেন্ট্রিক, এবং আইটাকে বলা হয় অ্যাক্রোসেন্ট্রিক, এবং জেটাকে বলা হয় টেলোসেন্ট্রিক। অলরাইট, সো এইটা একটু তোমরা মাথায় রাখবা। আর এটা তো বুঝাইলাম। এরপরে আমরা চলে আসব শেষ ধাপ। শেষ ধাপটাকে আমরা বলতেছি হচ্ছে কি, বা শেষ দশা, এটাকে বলতেছি টেলোফেজ। দেখো এইখানে যে গতি শুরু হয়, আলটিমেটলি কিন্তু গতিটা শেষও হয়। কারণ রান নিতে যে যদি কেউ মাঝপথে থেমে যায়, তাহলে কি তার রান কমপ্লিট হবে, তার কি আউট হয়ে যাবে, রান আউট, তাই না? আর যদি ক্রিজের স্ট্যাম্পের পেছনে যদি ধোনির মতো উইকেট কিপার থাকে, তাইলে কি আউট না হয়ে পারে? সাংঘাতিক ব্যাপার। তাহলে কি করতে হবে, দৌড়ায় রান শেষ করতে হবে। ওইখানে আমাদের ক্রোমোজোমগুলো তার মেরুতে দৌড়ায় রান শেষ করে ফেলে, এবং আলটিমেটলি শেষে যে কি হয়, দুইটা নতুন অপত্য কোষের সৃষ্টি হয়। এবং দেখো এই যে টেলোফেজ, আমাদের প্রোফেজ ধাপে যা ঘটেছিল, ঠিক তার উল্টাটা টেলোফেজ ধাপে হবে। ঠিক আছে, প্রোফেজ ধাপটা উপর থেকে নিচের দিকে যা হয়েছে, এখানে নিচ থেকে উপরের দিকে তা হবে, উল্টা দিক দিয়ে প্রোফেজের মতো করেই এটা কাজ করে। ঠিক আছে, এখানে যেটা হয়, এখানে ক্রোমোজোমগুলো আবারও সরু হতে থাকে, চিকন, সরু মানে চিকন হতে থাকে, আবার লম্বা হতে থাকে। এরপরে এগুলো নিজেরা একে একে জড়িয়ে যায়, একটার সাথে একটা কি হয়, জড়িয়ে যায়। ঠিক আছে, এই ব্যাপারগুলো এখানে ঘটে। এবং আমাদের এই যে আমরা যেটাকে বলতেছি দুইটা মেরু দুটার বিলুপ্তি ঘটে। এরপরে এখানে হচ্ছে আমাদের এই যে এটাকে বলতেছি হচ্ছে আমরা স্পিন্ডল যন্ত্রটার বিলুপ্তি ঘটে, স্পিন্ডল যন্ত্রটা হারিয়ে যায়। এই ব্যাপারগুলো টেলোফেজে হয়ে থাকে। ঠিক আছে, সাইটোকাইনোসিস। কিন্তু আনফরচুনেটলি অথবা ফরচুনেটলি, আই ডোন্ট নো, তোমাদের বইতে কেন সাইটোপ্লাজমের যে বিভাজন অর্থাৎ সাইটোকাইনোসিস, এই সাইটোকাইনোসিসটাকে আলাদা করে দেওয়া নেই, তোমাদের টেলোফেজের মধ্যেই সাইটোকাইনোসিসটাকে ঢুকাই দিচ্ছে। সো সাইটোকাইনোসিসে কি ঘটে, সাইটোপ্লাজমের বিভাজন ঘটে, কোষগুলো এইটা নিজের দিকে চেপে আসতে থাকে। ওই যে আমরা ইয়েতে দেখছিলাম
কি বলে ওটাকে, আমাদের হচ্ছে অ্যামাইটোসিস দেখছিলাম। অ্যামাইটোসিসে কি হয়, ওই যে ডাম্বেলের আকৃতি ধারণ করে এবং মাঝখান থেকে ভিতরে চাপা হয়ে ওটা কি হয়ে যায়, দুই ভাগে বিভক্ত হয়ে যায়। এখন শুধুমাত্র যদি আমাদের নিউক্লিয়াসের বিভাজন ঘটে কিন্তু সাইটোপ্লাজম বিভাজন না ঘটে, তাহলে কি আলটিমেটলি অপত্য কোষের সৃষ্টি হবে? কখনোই না। এই জন্য সাইটোকাইনোসিস, এখানে সাইটোপ্লাজমের যে ইয়াটা আছে, অর্থাৎ সাইটোপ্লাজমিক যে অঙ্গাণুগুলো আছে এগুলো সমবন্টন ঘটে এবং নিউক্লিয়াস জালিকা ক্ষুদ্র হয়ে কিছু অংশ জমা হয়, এগুলো কোষ প্লেট গঠন করে। এই ব্যাপারগুলো সাইটোপ্লাজমের বিভাজনে ঘটে, অর্থাৎ যেটাকে আমরা সাইটোকাইনোসিস বলে থাকি। তো এভাবেই আমাদের মাইটোসিসের কোষ বিভাজনটি সংঘটিত হয়। এবারে আমরা পড়ব ইম্পর্টেন্স অফ মাইটোসিস, মাইটোসিসের গুরুত্ব। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা ব্যাপার এবং এটা বহুবার গ নাম্বার কিংবা ঘ নাম্বারে আসতে দেখা গেছে। তো এটা খুব গুরুত্ব সহকারে তোমাদের শিখতে হবে, ঠিক আছে? আর এই যে চিত্রগুলো, এটা তো হচ্ছে উদ্ভিদ কোষের চিত্র। প্রাণী কোষের চিত্রের ক্ষেত্রে একটা জিনিস একটু ইনক্লুডেড হবে, সেটা হচ্ছে প্রাণী কোষে তোমার হচ্ছে হলো অ্যাস্টার রে সৃষ্টি হয়। অ্যাস্টার রেটা সৃষ্টি হয়, যেটা আমাদের উদ্ভিদ কোষে দেখতে পাওয়া যায় না। তো এই ব্যাপারটা তোমরা আমাদের যে লেকচার শিট আছে, এই ক্লাসের সম্পূর্ণ একটা লেকচার শিট আছে, এটা ফুল ফ্রি পিডিএফ লেকচার শিট। ওখানে খুব গোছালোভাবে সম্পূর্ণ বিষয়গুলো দেওয়া আছে। আমি যদি সম্পূর্ণ বিষয় এখানে লিখে দিতে যাই, ক্লাসটা অনেক বড় হয়ে যাবে, তোমাদের ক্লাস করতে ভালো লাগবে না এবং এতক্ষণ ক্লাস করাতেও আসলে আমার খুব কষ্ট হবে। তো সব মিলিয়ে আমি ওটা তোমাদেরকেও কষ্ট দিতে চাই না এবং ক্লাসটাকেও বোরিং করতে চাই না, যেজন্য আমি সম্পূর্ণ বিষয়গুলো লিখে দিচ্ছি না। এটা তোমাদের জন্য একটা আলাদাভাবে আমি আমাদের রিড অ্যান্ড টিচের পক্ষ থেকে ফ্রি এই প্রত্যেকটা অধ্যায়ভিত্তিক লেকচার শিট প্রদান করা হচ্ছে। এটা পাওয়ার জন্য তোমরা কি করবে, এই ফ্রি লেকচার শিটটা পেতে হলে তোমাকে কিছুই করতে হবে না, সিম্পল দুটা কাজ। প্রথম বিষয়, আমাদের এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে এবং এই ভিডিওটা তোমার নিচের ফেসবুক ওয়ালে অথবা তুমি যদি ইউটিউবে দেখো, ইউটিউব থেকেও শেয়ার করে নিয়ে তোমার ফেসবুকে তুমি এটাকে শেয়ার করে দিবে এবং আমাদের রিড অ্যান্ড টিচার যে অফিসিয়াল ফেসবুক গ্রুপ আছে, এই গ্রুপে তোমার অন্তত 5 জন ফ্রেন্ডকে ইনভাইট করবে। এই দুটো জিনিস কমপ্লিট করে দিলে তুমি এই ভিডিওর কমেন্টে একটা স্ক্রিনশট দিবে অথবা তুমি জানাবে যে তুমি এটা তোমার টাস্ক ডান। তাহলে তোমার যারা যারা ডান লিখবে তাদের ইনবক্সে পিডিএফটাকে পাঠিয়ে দেওয়া হবে, ঠিক আছে? তো তোমরা এইটার ফ্রি যে লেকচার শিট আছে এটা নেওয়ার জন্য তাড়াতাড়ি ভিডিওটাকে শেয়ার করতে থাকো এবং তোমার ফ্রেন্ডদেরকে গ্রুপে ইনভাইট করো। ওকে, ফাইন। এবার আমরা পড়ব মাইটোসিসের গুরুত্ব। মাইটোসিসের গুরুত্ব, মাইটোসিসের গুরুত্ব এইটা বলে শেষ করা যাবে না। প্রথমে জানতে হবে মাইটোসিস কোষ বিভাজনটা আসলে কোথায় হয়। মাইটোসিস কোষ বিভাজনটা হয়ে থাকে সাধারণত দেহকোষে। দেহ বৃদ্ধির জন্য মাইটোসিস কোষ বিভাজনটা বেসিক্যালি দেহকোষে হয়ে থাকে। দেহ বৃদ্ধির জন্য মাইটোসিস কোষ বিভাজন প্রক্রিয়া অত্যন্ত প্রয়োজন। ধরে নাও তুমি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছ, হোঁচট খেয়ে পড়ে যে তোমার হাতে বা পায়ে কোথাও ছিলে গেল, তো সেখান থেকে রক্ত বেরোচ্ছে, রক্ত জমাট বেঁধে গেল, কিন্তু ওই জায়গাটা তোমার যে ত্বক ছিল ত্বকটা কেটে আছে। তো যদি মাইটোসিস কোষ বিভাজন না ঘটে তাহলে কিন্তু ওই ত্বকটা আজীবনই ওরকম থেকে যাবে, ওটা আবার নতুন জায়গায় পৌঁছাবে না। তো এই ক্ষেত্রে মাইটোসিস কোষ বিভাজন কতটা গুরুত্বপূর্ণ তুমি অবশ্যই বুঝতে পারছো। এরপরে মাইটোসিস কোষ বিভাজন যদি না হতো, একটা উদ্ভিদ যখন একদম ছোট চারা গাছ, সেখান থেকে এত বড় বিশাল উদ্ভিদ কখনই সৃষ্টি হতো না। সো এটার জন্য মাইটোসিস কোষ বিভাজনের গুরুত্ব বলে শেষ করা যাবে না, অপরিসীম। তবে প্রত্যেকটা জিনিসের যেমন খারাপ দিক আছে, তেমনি এই মাইটোসিস কোষ বিভাজনেরও কিছু খারাপ দিক দেখতে পাওয়া যায়। মাইটোসিস কোষ বিভাজন সাধারণত একটা থেকে দুইটা থেকে চারটা এইভাবে বিভাজিত হতে থাকে এবং এই মাইটোসিস কোষ বিভাজন যদি কখনো অনিয়ন্ত্রিত হয়ে পড়ে, যেমন হিউম্যান প্যাপিলোমা ভাইরাসের E6 এবং E7 জিনের কারণে বিভাজন নিয়ন্ত্রক যে প্রোটিন আছে সেটিকে নষ্ট করে ফেলে এবং বিভাজনের নিয়ন্ত্রণ ক্ষমতা হারিয়ে ফেলে। এর কারণে বিভাজনটা অনিয়ন্ত্রিত হয়ে যায় এবং এর ফলে জরায়ুমুখ টিউমার, জরায়ুমুখ ক্যান্সার সহ অত্যন্ত সাংঘাতিক রোগ সৃষ্টি হয়ে থাকে, যেটা এই মাইটোসিস কোষ বিভাজনের কারণে হয়। তবে সেটা কিন্তু সাধারণ মাইটোসিস কোষ বিভাজন নয়। অবশ্যই মাইটোসিস কোষ বিভাজন সেটা অনিয়ন্ত্রিত হয়ে থাকে, অর্থাৎ তার সংখ্যাটা অনিয়ন্ত্রিত। ওই যে 1 থেকে 2, 2 থেকে 4, 4 থেকে 8 এই রকম আর থাকে না, এটার সংখ্যাটা অনিয়ন্ত্রিত হয়ে পড়ে, যার কারণে টিউমার থেকে শুরু করে ক্যান্সারের মতো ধ্বংসকর ভয়ঙ্কর রোগগুলো সৃষ্টি হয়ে থাকে মাইটোসিস কোষ বিভাজনের কারণে। তাহলে মাইটোসিস কোষ বিভাজনের গুরুত্ব সম্পর্কে তোমরা জানলে, এবারে আমরা পড়ব মিওসিস কোষ বিভাজন। মিওসিস কোষ বিভাজন, মিওসিস কোষ বিভাজন তোমরা এর আগেই জেনে গেছো যেটা কাকে বলে। বেসিক্যালি মিওসিস কোষ বিভাজন হচ্ছে একটি কোষ
বিভাজিত হয়ে 4টি অপত্য কোষ সৃষ্টি করে, তবে তার ক্রোমোজোম সংখ্যা মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যার অর্ধেক হয়ে থাকে। মিওসিস কোষ বিভাজন কোথায় ঘটে? মিওসিস কোষ বিভাজন ঘটে জনন কোষে। একটা জিনিস মাথা রাখবে, এটা এমসিকিউতে খুব আসে এবং এটা স্টুডেন্টরা খুব ভুল করে। মিওসিস কোষ বিভাজন কোথায় ঘটে? জনন কোষে। মাইটোসিস কোষ বিভাজন কোথায় ঘটে? জনন অঙ্গে। বিষয় দুটো একটু মাথায় রাখবা। মাইটোসিস কোষ বিভাজন ঘটে জনন অঙ্গে, কারণ মাইটোসিস কোষ বিভাজন কি করে? দেহ কোষকে বিভাজিত করে। অঙ্গ একটা দেহের অংশ, তাহলে জনন অঙ্গ দুইটাতেই জনন আছে, এই জন্য স্টুডেন্টরা এটাকে ভুল করে ফেলে। তোমরা এটাকে কখনোই ভুল করবে না। জনন অঙ্গ, জনন অঙ্গকে বৃদ্ধি করার জন্য, জনন অঙ্গকে বড় করতে হবে, তাকে সঠিক মাত্রায় নিয়ে যেতে হবে, এইটার জন্য মাইটোসিস কোষ বিভাজন হয়ে থাকে। কিন্তু জনন কোষ যখন আমরা বলছি তখন কিন্তু মিওসিস কোষ বিভাজন ঘটে। তো মিওসিস কোষ বিভাজনকে বলা হয় হ্রাসমূলক বিভাজন। কেন বলা হয় সেটাও বলছি। মিওসিস কোষ বিভাজন তোমরা এটা দেখতে পাচ্ছ, এই যে 2n, এটা হচ্ছে ডিপ্লয়েড। ডিপ্লয়েড মানে কি? এখানে দ্বিসূত্রক ক্রোমোজোম আছে। দ্বিসূত্রক মানে কি? এই যে দুইটা সূত্র, এই যে একটা দুইটা, একটা দুইটা, একটা দুইটা, এটা হচ্ছে দ্বিসূত্রক। ডান, দ্বিসূত্রক এখানে ক্রোমোজোম দেখতে পাওয়া যায়। ঠিক আছে, তবে এই দ্বিসূত্রক ক্রোমোজোমটা এখানে বিভাজিত হয়ে এক সূত্রকে পরিণত হয়, এক সূত্রকে চলে আসে, তখন এটাকে আমরা বলতেছি এন। তো এই যে প্রথম ধাপ এখান থেকে এই পর্যন্ত, এটাকে আমরা বলি মিওসিস 1, এবং এখান থেকে এই পর্যন্ত এটাকে আমরা বলবো হচ্ছে মিওসিস 2। ঠিক আছে, মিওসিস 1 এবং মিওসিস 2। মিওসিস 1 কে বলা হয় হ্রাস বিভাজন। মিওসিস 1 কে কি বলা হয়? হ্রাসমূলক বিভাজন, হ্রাস বিভাজন। এবং মিওসিস 2 কে বলা হয় সম বিভাজন। কেন? কারণ দেখো এখানে আমরা মাতৃকোষে দেখতে পাচ্ছি 4টা ক্রোমোজোম, এখানে অপত্য কোষে এসে দুইটা দুইটা হয়ে গেছে, তার মানে একটা অপত্য কোষে দুইটা, মাতৃকোষের অর্ধেক হয়ে গেছে। এইটা হচ্ছে মিওসিস ঘটে এখানে। ঠিক আছে, তবে দেখো এখান থেকে যখন দ্বিতীয় ধাপটা ঘটতেছে তখন কিন্তু মাতৃকোষেও দুইটা, অপত্য কোষেও দুইটা ক্রোমোজোম। অলরাইট, তো যেহেতু মাতৃকোষেও দুইটা, অপত্য কোষেও দুইটা, এবং একটা থেকে দুইটা কোষ সৃষ্টি হচ্ছে, এইটা বেসিক্যালি ঘটে হচ্ছে মাইটোসিস কোষ বিভাজন। তার মানে মিওসিস কোষ বিভাজনের দ্বিতীয় ধাপ অর্থাৎ মিওসিস 2 যেটাকে বলা হয়, এটা মাইটোসিসের মতো করেই বিভাজিত হয়। আর মিওসিস 1 যেটা, এইটা হয় হচ্ছে হ্রাসমূলক বিভাজন। ঠিক আছে, তাহলে এইটা ছিল আমাদের মিওসিস কোষ বিভাজন। মিওসিস কোষ বিভাজন কোথায় ঘটে? এটা হচ্ছে জনন কোষে ঘটে। কেন ঘটে এটা আমরা, এবং এটা না ঘটলে কি হবে এটা আমরা পড়বো মিওসিসের গুরুত্বতে। ঠিক আছে, তাহলে আমরা এখন পড়বো হচ্ছে মিওসিসের গুরুত্ব। মিওসিসের গুরুত্ব দেখো, পৃথিবীতে প্রত্যেকটা জীব তার মৃত্যুর আগে তার নিজের বংশধর রেখে যেতে চায়। এটা পৃথিবীতে জীবের একটি স্বাভাবিক প্রতিক্রিয়া, যেটা একদম নিম্ন শ্রেণীর জীব থেকে শুরু করে সর্বোচ্চ শ্রেণীর জীব অর্থাৎ মানুষ পর্যন্ত তারা এই একই প্রক্রিয়ার ভেতর দিয়ে যায়। আর এই যে জীব, উচ্চ শ্রেণীর জীব যারা, অর্থাৎ উচ্চ শ্রেণীর জীব মানুষ হতে পারে, বেড়াল হতে পারে, গরু হতে পারে, হিরো আলম হতে পারে, যে কেউ হতে পারে। এই উচ্চ শ্রেণীর জীবরা কি করে? তারা চায় তাদের বংশধরটাকে পৃথিবীতে রেখে যেতে। আর এই বংশধর রেখে যাওয়ার জন্য যেই বিভাজনটার প্রয়োজন সেটা হচ্ছে কি? মাইটোসিস, সেটা হচ্ছে মিওসিস কোষ বিভাজন। মিওসিস কোষ বিভাজনে কি হয় আমরা জানি, 2nটা n হয়ে যায়। এখন এই 2n n না হইলে কি হতো? ডিপ্লয়েড যদি হ্যাপ্লয়েড না হতো, তোমরা জানো মিওসিস কোষ বিভাজন ডিপ্লয়েডটাকে হ্যাপ্লয়েডে রূপান্তরিত করে। তোমরা জানো যে জনন কার্যে অর্থাৎ যৌন জননে যেটা হয়, শুক্রাণু এবং ডিম্বাণু একত্রে মিলিত হয়ে নিষিক্ত হয় এবং তারা জাইগোট উৎপন্ন করে। এই জাইগোট যে কোষটা, জাইগোট কোষটা হচ্ছে 2n। জাইগোট কোষটা কি? 2n। এইটা হচ্ছে আমাদের শুক্রাণুটা n, ডিম্বাণুটাও n। শুক্রাণু এবং ডিম্বাণু n একত্রে মিলিত হয়ে কি করতেছে? একত্রে মিলিত হয়ে কি উৎপন্ন করতেছে? জাইগোট উৎপন্ন করতেছে। এখন এই শুক্রাণু যে পিতার দেহ থেকে আসছে এবং ডিম্বাণু যে মাতার দেহ থেকে আসছে, তারা কিন্তু আবার 2n করে। তারা কি? 2n। এটা কি? মাতা এবং এটা পিতা, তাই না?
তো দেখো মাতা পিতা 2n করে, মাতা পিতার দেহ থেকে যখন বিভাজিত হয়ে এই যে ডিম্বাণু আসছে এবং মাতা পিতার দেহ থেকে যখন বিভাজিত হয়ে শুক্রাণু আসছে, তখন কিন্তু তারা এন হয়ে আসছে। কারণ কি? কারণ মিওসিস ঘটছে। এখন যদি মিওসিস না ঘটতো, মাইটোসিসের মাধ্যমে হতো, তাহলে ব্যাপারটা কেমন দাঁড়াতো? এখানে 2n আসতো, এখানে 2n আসতো, 2n 2n 4n হয়ে যেত। তাহলে বলো, পিতা হচ্ছে 2n, মাতা 2n, সন্তান হয়ে গেছে কি 4n। ব্যাপারটা কেমন না? বাসায় লাগাইছো তুমি, রাউটার লাগাইছো, একসেপ্ট করতে পারে 2 Mbps, কিন্তু তুমি ওয়াইফাই নিছো 4 Mbps। আর তোমার মোবাইল আবার একসেপ্ট করতে পারে 2 Mbps, কিন্তু ওয়াইফাই সাপ্লাই দিচ্ছে কত? 4 Mbps। ওই রাউটার সাপ্লাই দিতে পারবে না, প্রথম কথা। তোমার মোবাইল একসেপ্ট করতে পারবে না। তার মানে যদি তোমার পিতা এবং মাতা হয় 2n 2n আর সন্তান হয়ে যায় 4n, তাহলে পিতা মাতা হবে আদিকাল, সন্তান হবে ভবিষ্যৎকাল, মাঝখানে বর্তমান নাই। তাহলে কেমন একটা ব্যাপার না? তার মানে পিতা মাতার যে বৈশিষ্ট্য, বংশানুক্রম বলে যে একটা কথা আছে, একটা বংশের যে বৈশিষ্ট্য আছে, মানুষের সন্তান মানুষের মতোই হবে, গরুর সন্তান গরুর মতোই হবে, ছাগলের সন্তান ছাগলের মতোই হবে। আমি জানি না হিরো আলমের সন্তান কার মতো হবে। তবে এই ব্যাপারটা যখন ঘটবে তখন কিন্তু এটাই স্বাভাবিক ব্যাপার। কিন্তু এটা ঘটার জন্য কি হতে হবে? মিওসিস হতে হবে। কারণ পিতা 2n, সন্তানকেও 2n হতে হবে, মাতা 2n, সন্তানকেও 2n হতে হবে। তখনই না যে মানুষের সন্তান মানুষের মতো হবে। আর যদি 2nটা 4n হয়ে যায়, তাহলে এই সন্তানটা অন্য রকম হয়ে যাবে না? এই ঘটনাটা যদি যাতে না ঘটে, এই জন্য অলমাইটি সৃষ্টিকর্তা মহান আল্লাহ তাআলা এই যে প্রক্রিয়াটা দিছেন। তো এই প্রক্রিয়াটা না হলে এই ধরনের একটা বিশৃঙ্খলা সৃষ্টি হতো, যাতে করে পৃথিবীতে জীব টিকে থাকার মতো অবস্থায় থাকতো না। তার মানে মাইটোসিসের গুরুত্ব তোমরা বুঝতে পেরেছো? এই মাইটোসিস আছে জন্যই পৃথিবীতে বংশানুক্রমে তুমি তোমার বাবার মতো অথবা মায়ের মতো কিংবা দাদার মতো বা দাদির মতো, নানার মতো বা নানির মতো দেখতে হইছো, কারো মতো চোখ হয়েছে, কারো মতো মুখ হয়েছে, কারো মতো কণ্ঠ হয়েছে, কারো মতো গায়ের রং হয়েছে। এই ব্যাপারগুলো আসছে। তা এই কারণে এই মিওসিস কোষ বিভাজনটা গুরুত্বপূর্ণ। তো আজকের ক্লাসে আমরা পড়লাম প্রথমেই ক্লাসিফিকেশন আমরা পড়ছি, কোষ, অ্যামাইটোসিস পড়ছি, মাইটোসিস পড়ছি, মিওসিস পড়ছি, অ্যান্ড দেন আমরা এগুলার বিস্তারিত আলোচনা করছি এবং ইম্পর্টেন্স অফ মাইটোসিস পড়ছি, ইম্পর্টেন্স অফ মিওসিস পড়ছি। এবং তোমাদের ক্লাসও শেষ, আমার ইলেকট্রিসিটিও চলে গেছে। তো সব কিছু মিলিয়ে আজকে এই পর্যন্তই। আশা করি তোমরা এই ক্লাসের সবকিছু বুঝছো। আবারও বলবো, তোমরা এই ক্লাসের যারা সম্পূর্ণ লেকচারশিটটা ফ্রি নিতে চাও, ভিডিওটা শেয়ার করে দাও এবং গ্রুপে অন্তত 5 জন ফ্রেন্ডকে তোমরা ইনভাইট করো এবং সেইটা আমাদের এই ফেসবুকে অথবা ইউটিউবে যে যেখান থেকে ভিডিওটি দেখছো সেখানে কমেন্ট করে জানাও যে তুমি টাস্কটা কমপ্লিট করছো। দেন আমাদের টিম তোমাকে তোমার ইনবক্সে এই সম্পূর্ণ ক্লাসের পিডিএফ লেকচারশিটটা ফ্রি পাঠিয়ে দেবে। তো এরপরেও তোমরা যদি কোনো জায়গায় না বুঝে থাকো তাহলে সেটা কমেন্টে জানাও, আমরা সেটাকে আবার বোঝানোর চেষ্টা করব। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, রিড অ্যান্ড টিচের সাথেই থাকো, লেখাপড়ায় মগ্ন থাকো, ক্লাসের বাইরে ফোনে অন্য কিছু দেখো না। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।